কোথাও চুলকাচ্ছেন, হঠাৎ করে দেখলেন সেই জায়গাটা ফুলে গেছে, সেই জায়গাটা লালচে হয়ে গেছে, সেই জায়গাটাতে প্রচুর পরিমাণ চুলকাচ্ছে। এটা কেন হয় বা এটাকে কি বলে? এটাকে মেডিকেলের ভাষায় বলে আর্টিকেরিয়া অর হাইভস। অর্থাৎ যাদের ক্রনিক অ্যালার্জির সমস্যা থাকে বা বিভিন্ন কারণে যদি তারা কোনো সাবস্টেন্সের প্রতি অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, তো তাদের মধ্যে এই অ্যালার্জিক রিয়াকশান, যেটাকে আমরা বলি আর্টিকেরিয়া বা হাইভস, এটার প্রবণতা অনেক বেড়ে যায়। এটা কেন হয়, এর মূল কারণ লুকিয়ে আছে এর প্যাথোফিজিওলজিতে। চলুন আমরা জেনে নেই কেন কাদের আর্টিকেরিয়া হয়, কি কারণে হয়, কিভাবে এর থেকে রক্ষা পেতে পারেন। যে আর্টিকেরিয়া আসলে হচ্ছে এটা কিভাবে। তো এখন এখানে একটু খেয়াল করেন, মাঝখানে যে ছবিটা দেখতেছেন এটা হলো আমাদের স্কিনের বিভিন্ন স্তর। তো প্রথম যে স্তরটা বা সবার বাইরের দিকে থাকে এপিডার্মিস, তারপরে থাকে ডার্মিস, তারপর থাকে সাবকিউটেনিয়াস টিস্যু অথবা সাবকিউটেনিয়াস ফ্যাট। এখন আমাদের আর্টিকেরিয়ার জন্য যে মেইন যে কালপ্রিট সেটা হলো এই মাস্ট সেল। তো এই মাস্ট সেল সব থেকে বেশি থাকে আমাদের ডার্মিসের মধ্যে। এখন মাস্ট সেলটাকে যদি আপনি ট্রিগার করেন বা মাস্ট সেল যদি কোনো কারণে ট্রিগার্ড হয়, তখনই নর্মালি এই আর্টিকেরিয়ার যে প্রসেসগুলো আছে সেইগুলো শুরু হয়। তো এখন একটু খেয়াল করেন, বিভিন্ন রকম ট্রিগার বিভিন্ন মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এখন এটা হতে পারে অ্যালার্জিক বা বিভিন্ন রকম অ্যালার্জেন্ট, বিভিন্ন রকম ড্রাগস অথবা কোনো ইনফেকশান বা কোনো ফিজিওলজিক্যাল কোনো ফ্যাক্টরের কারণে এটা ট্রিগার হইতে পারে। যখন আমার ট্রিগার্ড হবে তখন সেটা কি করবে, মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করবে। অ্যাক্টিভেশন করতেছে এই ট্রিগারগুলো। এখন এই ট্রিগারগুলো এটা মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করার সময় তারা ইমিউনোগ্লোবিউলিন ই এর সাহায্যেও করতে পারে অথবা ইমিউনোগ্লোবিউলিন ই কে ছাড়াও করতে পারে। এখন যে ইমিউনোগ্লোবিউলিন আছে তার মধ্যে ই একটা অন্যতম, যেটা অ্যালার্জিক রিয়াকশান করে। এখন এই মাস্ট সেলটা ডিগ্রানুলেশন হওয়ার পরে এরা কি করে, বিভিন্ন রকম মিডিয়েটর রিলিজ করে। এখন কি কি মিডিয়েটার্স রিলিজ করে দেখেন, এখানে অনেকগুলো মিডিয়েটার্স আছে, বাট এখানে নর্মালি সবথেকে মেইন যে কালপ্রিট সেটা হলো হিস্টামিন। এই হিস্টামিনটা মাস্ট সেল থেকে ডিগ্রেডেশন হওয়ার পরে এটা এসে বাইন্ড করে H1 রিসিপ্টরের সাথে। এখন এই H1 রিসিপ্টরটা থাকে নর্মালি আমাদের যে সাবকিউটেনিয়াস ভেসেলসগুলো থাকে। মেইন কাজটা হলো এই ভেসেলটাকে এখন ডাইলেট করা। এখন ধরেন ভেসেলটা যদি আমার আগে এরকম সাইজের থাকেও, এটা তখন ডাইলেট হয়ে আরও বড় বা মোটা ডায়ামিটার ধারণ করে। আমার ভেসেলটা ডাইলেট হয়েছে, তো ডাইলেট হওয়ার কারণে সেখানে কি হবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে। যখন আমার ব্লাড ফ্লো বেড়ে যাবে এবং এটা যখন আমার ডাইলেট হবে, এইটার ভেতর দিয়ে যে ভেসেলের ভেতর যে পারমিয়াবিলিটি থাকবে সেই পারমিয়াবিলিটিও বেড়ে যাবে। তো ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যাবে, পারমিয়াবিলিটি বেড়ে গেলে ব্লাডের ভেতর থেকে প্লাজমা আমার ব্লাড ভেসেলের বাইরে চলে আসবে। যখন আমার ব্লাড ভেসেলের বাইরে যখন প্লাজমা চলে আসবে, প্লাজমা অ্যাকুমুলেট হবে এই স্পেসগুলোতে, তখন আমার এই জায়গাটাতে ইডিমা ডেভেলপ করবে, এই জায়গাটা তখন ফুলে যাবে। তো দেখতে অনেকটা এরকম লাগে। তো দেখুন এখানে আমাদের নর্মাল স্কিন দেখতেছেন, আর এই মাঝখানে দেখেন কিছু কিছু জায়গা ফোলা। তার মানে এই ফুলে যাওয়ার কারণটা হইল এই এক্সট্রাভেসেশন অফ দ্য প্লাজমা ফ্রম দ্য ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস থেকে যখন প্লাজমাটা আমার বাইরে নর্মাল স্পেসে চলে আসবে, তখন কিন্তু দেখেন এখানে নতুন কোনো টিস্যু জেনারেশন হচ্ছে না। তো টিস্যু জেনারেশন না হওয়ার কারণে এই জায়গাটা তখন ফুলে যাচ্ছে। এই ইডিমাটা হচ্ছে কি কারণে, এই ইডিমাটা হচ্ছে এই ভাস্কুলার পারমিয়াবিলিটিটা বেড়ে যাওয়ার কারণে যে প্লাজমার এক্সট্রাভেসেশন হচ্ছে, অর্থাৎ প্লাজমা আমার ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আমার ফ্রি স্পেসে চলে আসতেছে, তখনই আমার এই ইডিমাটা হচ্ছে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে এই জায়গাটা দেখেন লাল হয়ে গেছে, অর্থাৎ ইরাইথ্রেমা ডেভেলপ করছে। এই ইরাইথ্রেমাটা কেন ডেভেলপ করতেছে, তো যখন আমার কোনো একটা জায়গায় আমার ইনফ্লামেশন হয়, অর্থাৎ ইনফ্লামেশনের কারণে কি হয়, তখন সেখানে অনেক বেশি ব্লাড অ্যাকুমুলেট হইতে থাকে। এখন ব্লাড যখন যেখানে আমার বেশি অ্যাকুমুলেট হবে, সেই জায়গাটাতে নর্মালি কালারটা এরাইথ্রেমেটাস কালার হয়ে যায় বা লালচে কালার দেখা যায়। সো আশা করি বুঝতে পারছেন যে হাইভ বা আর্টিকেরিয়ার ক্ষেত্রে কেন কোনো একটা জায়গায় এরকম ফুলে যায়, কেন সেই জায়গাটা লাল হয়। এখন কথা হলো এই জিনিসগুলো কিন্তু অনেকক্ষণ ধরে থাকে না, অর্থাৎ এই জিনিসগুলো 24 ঘন্টার আগেই আমার কী হয়ে যায়, আবার নর্মালি যে স্বাভাবিক স্কিনের মতো হয়ে আসে। অর্থাৎ যে ফোলা ফোলা বা লাল লাল এরিয়াটা দেখতেছেন, এটা নর্মালি 24 ঘন্টার বেশি পারসিস্ট করে না। কেন এর বেশি পারসিস্ট করে না, তার একটা মেকানিজম আমরা এখানে একটু খেয়াল করি। আমাদের এইখানে যে ইনফ্লামেটরি যে মিডিয়েটার্সগুলো রিলিজ হয়েছিল, এই ইনফ্লামেটরি মিডিয়েটারগুলো আমার H1 রিসিপ্টরকে অ্যাক্টিভেশন করার কারণে আমার এই যে ডার্মাল ইডিমাটা হয়েছে সেটা। এখন এই যেই ইনফ্লামেটরি মিডিয়েটার, এরা আসতেছে কার থেকে, ট্রিগারের থেকে। এখন এই ট্রিগারগুলো 24 ঘন্টার বেশি পারসিস্ট করে না, কিংবা এরা 24 ঘন্টার বেশি সময় ধরে আমাকে ট্রিগারিং অ্যাক্টিভেশন করে না, মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করে না। যার কারণে কি হয়, এরা 24 ঘন্টা কেন, কয়েক ঘন্টার মধ্যে আবার এই ট্রিগারগুলো যখন উইথড্র করে নেওয়া হয় বা ট্রিগারগুলো যখন এলিমিনেট করা হয়, তখন এরা আবার উল্টা কাজ করে। অর্থাৎ এই যে প্রসেসটা হয়েছে, এই প্রসেসটা তখন আবার রিভার্সে স্বাভাবিক অবস্থায় চলে আসে। অর্থাৎ যদি আপনার মাস্ট সেল অ্যাক্টিভেশন কমে যায়, তখন কি হবে, এই মাস্ট সেল ডিগ্রেডেশন হবে না। মাস্ট সেল ডিগ্রেডেশন না হলে তখন আবার ইনফ্লামেশনের মিডিয়েটারগুলো আসবে না। ইনফ্লামেটরি মিডিয়েটারগুলো যদি আবার না আসে বা ওদের পরিমাণ বা ওদের
ইফেক্টটা যদি কমে যায় তখন ভাস্কুলার পারমিয়াবিলিটিটাও আস্তে আস্তে কমে যাবে, ভাস্কুলার মানে ভেসেলটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে, পারমিয়াবিলিটি কমে যাওয়ার কারণে আর নতুন করে প্লাজমা লিক করতে পারবে না, যার কারণে ভেসেলসটাও স্বাভাবিকে চলে আসবে এবং এই যে স্কিনের যে ফুলে ফুলে যাওয়া অংশটা এটাও আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো এই যে মেইন কালপ্রিট আমরা একটু মনে রাখবো যে আর্টিকেরিয়াতে আমাদের মেইন কালপ্রিটকে, আমাদের মেইন কালপ্রিট হলো মাস্ট সেল। মাস্ট সেল যখন অ্যাক্টিভেশন হবে এবং মাস্ট সেল যখন ডিগ্রানুলেশন হবে তখনই নর্মালি আমাদের এই ডার্মাল ইডিমা হবে এবং এখানে ইরাইথ্রেমা প্রেজেন্ট করবে। এখন আশা করি বুঝতে পারছেন যে আর্টিকেরিয়ার জন্য রিস্ক ফ্যাক্টর কারা বা আর্টিকেরিয়া কাদের ক্ষেত্রে বেশি হয়। যাদের ব্লাডে ইমিউনোগ্লোবুলিন ই এর পরিমাণ বেশি তারা সহজে আর্টিকেরিয়া দ্বারা এফেক্টেড হতে পারে, এবং যাদের বিভিন্ন রকম অ্যালার্জিক প্রবলেম আছে তারা নর্মালি আর্টিকেরিয়াতে সাফার করে বেশি। এখন তাহলে আপনি ধারণা করেন যেহেতু এটা একটা ইনফ্লামেটরি মিডিয়েটর হচ্ছে, এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, তাহলে এখানে কোন ধরনের ড্রাগ দিলে আপনি এই ইনফ্লামেশনটাকে কমাইতে পারবেন। নর্মালি সবার মাথায় একটা প্রশ্নই আসে যে আমরা এখানে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিলেই হবে, বাট ইটস নট লাইক দ্যাট যে আপনি শুধু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিলে এটা কাজ করবে। এখানে আরও অনেক ধরনের জিনিসপত্র আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই মাস্ট সেলকে যদি আপনি স্টেবিলাইজ করতে চান সেখানে এক ধরনের ড্রাগ আছে, যদি কোনো কারণে ইনফেকশন দেওয়া হয় সেটার কারণে এক ধরনের ড্রাগ আছে। সো আর্টিকেরিয়া হইলে অবশ্যই ডার্মাটোলজিস্ট অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, আন্দাজে নিজের মন মতো কোনো ওষুধ খাবেন না। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর্টিকেরিয়া কীভাবে হয়। থ্যাংক ইউ।